হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা ক্লাস 12-এর কারেন্ট ইলেকট্রিসিটি বা প্রবাহী তড়িৎ বিজ্ঞান এই বিষয়ে আলোচনা শুরু করব। আমরা ইতিমধ্যে ইলেকট্রোস্ট্যাটিক্স বা স্থির তড়িৎ বিজ্ঞান সম্পর্কে একটা ধারণা আমরা পেয়েছি। আমরা ইলেকট্রিক ফিল্ড, পোটেনশিয়াল ডিফারেন্স ইত্যাদি বিষয় আমরা জেনেছি। আজকে আমরা প্রবাহী তড়িৎ বিজ্ঞান সম্পর্কে আলোচনা করব। তো প্রথমেই আমাদের যেটা জেনে নিতে হবে যে প্রবাহী তড়িৎ বিজ্ঞান এবং স্থির তড়িৎ বিজ্ঞান এদের পার্থক্যটা কি। স্থির তড়িৎ বিজ্ঞানে আমরা দেখেছিলাম আমরা সব সময়তেই স্থির আধান নিয়ে কাজ করেছি, অর্থাৎ একটা স্থির আধানের জন্য তার তড়িৎ ক্ষেত্র, তার পোটেনশিয়াল, তার ইলেকট্রিক ফিল্ড ইত্যাদি বিষয় আলোচনা করেছি। আর প্রবাহী তড়িৎ বিজ্ঞানে এই আধান যখন চলমান হয় তখন তার কিছু প্রপার্টি আমরা দেখতে পাই। তো সেই চলমান আধান নিয়েই আজকের আমাদের আলোচনা। কারেন্ট ইলেকট্রিসিটি বা প্রবাহী তড়িৎ বিজ্ঞান, কারেন্ট ইলেকট্রিসিটি বা প্রবাহী তড়িৎ বিজ্ঞান, তো এই বিষয়েই আমরা আলোচনা করব। তো প্রথমে আমি এই বিষয়টা হচ্ছে এমন, প্রথম প্রবাহী তড়িৎ বিজ্ঞান সম্পর্কে একটা অনেকগুলো ধারণা, অনেকগুলো কি বলবো, একটা কনসেপ্ট আমাদের আগে যে করে নিতে হবে, তারপরে আমরা মূল বিষয়ের মধ্যে ঢুকবো। আমরা আস্তে আস্তে বিষয়গুলোকে আমরা দেখবো একটা করে একটা। তো প্রথমেই বলি যে ধরো আমরা যেটা জানা, অর্থাৎ স্থির তড়িৎ বিজ্ঞান। ধরো স্থির তড়িৎ বিজ্ঞানে আমরা পোটেনশিয়াল, কোন বিন্দুর পোটেনশিয়াল সম্পর্কে জেনেছি। তো ধরো আমরা বায়ু মাধ্যমে দুটো বিন্দু নিলাম, সেই বিন্দু দুটোর আলাদা আলাদা পোটেনশিয়াল। ধরো আমরা এই একটা বিন্দু নিলাম, এই একটা বিন্দু নিলাম, এই দুটো বিন্দুর পোটেনশিয়াল হচ্ছে আলাদা। ধরো এটা এ বিন্দু, এটা বি বিন্দু। এর পোটেনশিয়াল আমি ধরলাম এটা V1 বা VA, আর এর পোটেনশিয়াল ধরলাম VB। দুটো আলাদা, দুটো ডিফারেন্ট ভ্যালু। যার পোটেনশিয়াল বেশি তাকে আমরা বলি হায়ার পোটেনশিয়াল, যার পোটেনশিয়াল কম আমরা তাকে বলি লোয়ার পোটেনশিয়াল। আমি ধরে নিলাম এখানে VA ইজ গ্রেটার দ্যান VB। আমি এটা ইচ্ছা করে ধরে নিলাম, আমি উল্টোটাও করতে পারতাম। VA ইজ গ্রেটার দ্যান VB, আমি মনে করলাম এর পোটেনশিয়াল এর থেকে বেশি। তার মানে এদের মধ্যে একটা পোটেনশিয়াল ডিফারেন্স আছে। সেই পোটেনশিয়াল ডিফারেন্সটা কত না VA মাইনাস VB। এটা হচ্ছে এই দুটো বিন্দুর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স। কিন্তু আমরা আগেই জেনেছি যে পোটেনশিয়াল, কোন একটা বিন্দুর পোটেনশিয়াল বলতে কি বোঝায়। অ্যাকচুয়ালি পোটেনশিয়াল মানে পোটেনশিয়াল এনার্জি। অর্থাৎ একটা যে কোনো আধানকে, ধরো ধনাত্মক আধান, যে কোনো মানের ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে কোনো বিন্দুতে, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে কাজ করতে হয়, সেই কাজের পরিমাণটাই হচ্ছে ওই বিন্দুর স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জি। কিন্তু যদি আধানটা একক ধনাত্মক আধান হয়, যে কোনো আধানের পরিবর্তে যদি একক ধনাত্মক আধান হয়, তাহলে ওই বিন্দুটা আমরা ওই অসীম দূরত্ব থেকে ওই বিন্দুতে আনতে যে কাজ করতে হয় সেই কাজটাকে আমরা বলি পোটেনশিয়াল। অ্যাকচুয়ালি পোটেনশিয়াল আর পোটেনশিয়াল এনার্জি একই। যখন যে কোনো
আধানের জন্য আমরা ভাববো তখন পোটেনশিয়াল এনার্জি বলতে পারি, আর যখন আমরা একক ধনাত্মক আধানের কথা বলবো তখন হচ্ছে পোটেনশিয়াল। তো তার মানে এই দুটো বিন্দুর পোটেনশিয়াল এনার্জির আলাদা, পোটেনশিয়াল ডিফারেন্স আছে মানে পোটেনশিয়াল এনার্জির আলাদা। এখন আমরা দেখবে ইতিমধ্যে জেনেও গেছি, আমরা 11 ক্লাসে পড়েছি বা আরো অন্যান্য ক্লাসে পড়েছি যে প্রকৃতির একটা মানে অদ্ভুত ধরনের একটা আছে, প্রকৃতি কিন্তু সাম্য চায়, সবসময় সাম্যাবস্থা বজায় রাখতে চায়। যেমন দেখবে আমরা ক্লাস 9-10-এ পড়েছি যে দুটো ভিন্ন উষ্ণতার বস্তুকে যদি পাশাপাশি রাখা হয় তাহলে উচ্চ উষ্ণতার বস্তু থেকে নিম্ন উষ্ণতার বস্তুর দিকে তাপের প্রবাহ হয়। ততক্ষণই প্রবাহ চলতে থাকে যতক্ষণ না দুজনের তাপমাত্রা হচ্ছে সমান হয়ে যায়। অর্থাৎ তার মানে কি হলো, যে দুটোর ভিন্ন তাপমাত্রা ছিল, প্রকৃতি চায় না ভিন্নতা, প্রকৃতি সমতা চায়। তাই প্রকৃতি এদের দুজনকে ন্যাচারাল ওয়েতে, কাউকে কিছু করতে হয়নি, কোনো জোর করে আনতে হয়নি হিটকে, তাপকে একটা বিন্দু থেকে আরেকটা বা একটা বস্তু থেকে আরেকটা বস্তুতে, ন্যাচারাল ওয়েতে এসছে, স্বাভাবিকভাবে এসছে। তাই এটা প্রকৃতির একটা ট্রেন্ড যে সবসময় সমতা, ইকুয়ালাইজেশন। অর্থাৎ ওখানে আমরা যেমন দেখলাম যে তাপ শক্তির যখন দুটো ভিন্ন উষ্ণতার বস্তু হয় তখন উচ্চ উষ্ণতা থেকে নিম্ন উষ্ণতার দিকে তাপের প্রবাহ হয়, ফলে দুজনের তাপমাত্রা যতক্ষণ না সমান হয় ততক্ষণ প্রবাহ চলে এবং একসময় তাপমাত্রা সমান হয়ে যায়। ঠিক এখানেও তাই, যে এখানে এই যে এ আর বি এদের হচ্ছে বিভব বা পোটেনশিয়াল একটা ডিফারেন্স আছে। ঠিক ওখানে যে উষ্ণতা যে কাজটা করে তাপ প্রবাহের ক্ষেত্রে, অর্থাৎ উষ্ণতার পার্থক্য থাকলে তাপের প্রবাহ হয়, এখানেও কিন্তু পোটেনশিয়াল ডিফারেন্স থাকলে চার্জ ফ্লো হয়। এখানে হচ্ছে আধান প্রবাহিত হয় যতক্ষণ না এই দুটো বিন্দুর পোটেনশিয়াল সমান হচ্ছে। ওখানে কি প্রবাহিত হচ্ছিল? তাপ। ওখানে প্রবাহিত হচ্ছিল তাপ এবং দুটো তাপমাত্রাকে সমান করে দিচ্ছিল। এখানে ভিএ হচ্ছে হায়ার পোটেনশিয়াল, ভিবি হচ্ছে লোয়ার পোটেনশিয়াল। তাহলে এখানে ভিএ থেকে ভিবির দিকে তাপের প্রবাহ হবে, অর্থাৎ এই দিক থেকে তাপের না, আধানের প্রবাহ হবে যতক্ষণ না এ আর বি দুজনের পোটেনশিয়াল সমান হয়ে যাচ্ছে। তাহলে কি দেখলাম না, প্রকৃতির মধ্যে ধরো বায়ুমণ্ডল, আমরা বলেছিলাম বায়ুতে দুটো বিন্দু আছে একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে যাদের হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স রয়েছে। তাহলে প্রকৃতির সাধারণ নিয়মে এ বিন্দু থেকে মানে উচ্চ বিভবের বিন্দু থেকে নিম্ন বিভবের বিন্দুর দিকে আধান প্রবাহিত হবে এবং যে উচ্চ বিভবে আছে তার বিভব কমবে আর যে নিম্ন বিভবে আছে তার বিভব বাড়বে এবং এক সময় দুজনে সমবিভবে চলে আসবে। এটাই প্রকৃতির নিয়ম। তো এইবারে আমার প্রশ্ন হচ্ছে যে তাহলে যদি বায়ুর মধ্যে এরকম দুটো বিন্দু থাকে তাহলে কি সত্যি এ বিন্দু থেকে বি বিন্দুর দিকে, এখানে এটা উচ্চ বিভবের বিন্দু, তাহলে এ বিন্দু থেকে কি বি বিন্দুর দিকে হচ্ছে চার্জ ফ্লো হবে? না, এখানে কিন্তু চার্জ ফ্লো হবে না। কেন হবে না? না, চার্জ ফ্লো হওয়ার জন্য কিন্তু একটা মাধ্যম দরকার, সব মাধ্যমে কিন্তু চার্জটা ফ্লো হবে না। এখানে বায়ুমণ্ডল থাকার কারণে চার্জ ফ্লো হচ্ছে না, কিন্তু তুমি যদি একটা তামার দণ্ড দিয়ে কিংবা তামার তার দিয়ে কিংবা লোহার তার দিয়ে, অর্থাৎ যাকে আমরা পরিবাহী বলি আমরা জেনেছি, সে এ আর বি বিন্দুকে যুক্ত করে দাও, সঙ্গে সঙ্গে এ বিন্দু থেকে চার্জ বি বিন্দুতে চলে যাবে এবং এ ও বি বিন্দুর বিভব তৎক্ষণাৎ সমান হয়ে যাবে এবং সমবিভব বিন্দু হয়ে যাবে দুটো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রকৃতির একটা টেন্ডেন্সি যে সমবিভব করার, কিন্তু সেক্ষেত্রে হয় না। হ্যাঁ, এটা যদি বায়ুমণ্ডলেও হতে পারে না যে তা নয়। আমরা দেখবে ইলেকট্রোস্ট্যাটিক্সে পড়েছি, যেমন মেঘ আর পৃথিবীর মধ্যে যদি হচ্ছে যে
বিভব পার্থক্য হয় একটা একটা নির্দিষ্ট মানের, তাহলে মেঘ থেকে পৃথিবীর পৃথিবী এবং মেঘের মধ্যে একটা বিদ্যুৎ প্রবাহিত হয়, একে আমরা বাজ পড়া বলি। তো তার মানে বায়ুর মধ্য দিয়েও তড়িৎ প্রবাহিত হয়, কিন্তু সেই প্রবাহ হওয়ার জন্য যে একটা বিশাল মানের হচ্ছে একটা ভোল্টেজের দরকার, বিশাল মানের একটা ভোল্টেজের দরকার, বা বলা যেতে পারে একটা ইলেকট্রিক ফিল্ডের দরকার। আমরা পড়েছি যেহেতু ইলেকট্রিক ফিল্ড, তাই বলছি, তবে হচ্ছে প্রবাহিত হবে। তাই সাধারণভাবে আমরা যে সমস্ত মধ্যম মানের বা নিম্নমানের ভোল্টেজ নিয়ে আমরা কাজ করি, মানে বিভব পার্থক্য নিয়ে কাজ করি, সেখানে কিন্তু কোনো কোনো পদার্থ তড়িৎ মানে আধান প্রবাহিত করে, কোনো কোনো পদার্থ আধান প্রবাহিত করে না। যারা প্রবাহিত করে তাদের আমরা বলি পরিবাহী, যারা করে না তাদের বলি আমরা অপরিবাহী। কিন্তু আমরা জেনেছি আগেই যে প্রকৃতপক্ষে অপরিবাহী বলে কিছু হয় না। সমস্ত বিভব পার্থক্যতেই একটা বস্তু যে অপরিবাহী থাকবে তার কোনো মানে নেই। একটা নির্দিষ্ট বিভব পর্যন্ত সে অপরিবাহী থাকে, তারপরে যদি বিভব বাড়ানো হয় তাহলে কিন্তু সে আস্তে আস্তে পরিবাহী হয়ে ওঠে। এই যে ভোল্টেজ, এই ভোল্টেজকে আমরা বলেছিলাম ব্রেকডাউন ভোল্টেজ, এবং এই ঘটনাটাকে বলেছিলাম ব্রেকডাউন অফ ডাইইলেকট্রিক। আমরা অপরিবাহী পদার্থকে বলি ডাইইলেকট্রিক, ব্রেকডাউন অফ ডাইইলেকট্রিক। তো যাই হোক, এখন ব্যাপার হচ্ছে যে তাহলে এই যে দুটো বিন্দুর মধ্যে যখন একটা বিভব পার্থক্য রয়েছে, তখন যদি এদেরকে উপযুক্ত একটা মাধ্যম দ্বারা যুক্ত করা হয়, তাহলে সঙ্গে সঙ্গে এ এবং বি সমবিভবে চলে আসবে। কি করে? না, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে ধনাত্মক আধানের প্রবাহ ঘটবে এবং সঙ্গে সঙ্গে তারা সমবিভবে পরিণত হবে। এবং এই ঘটনা ঘটতে একটা মুহূর্ত মাত্র সময় লাগবে। অর্থাৎ এই যে একটা পরিবাহীর মধ্য দিয়ে বা উপযুক্ত মাধ্যমের মধ্য দিয়ে যে আধানের প্রবাহ, এটাকে আমরা বলি তড়িৎ প্রবাহ। কিন্তু এখানে দুটো বিন্দুর যদি এরকম বিভব পার্থক্য থাকে, আমরা যদি হচ্ছে এটাকে পরিবাহী দ্বারা যুক্ত করি, মুহূর্তের মধ্যে এদের সমবিভবে চলে আসে এবং মুহূর্তের জন্য একটা তড়িতের প্রবাহ পাওয়া যায়। এই ধরনের তড়িৎকে আমরা বলি ট্রানজিয়েন্ট ট্রানজিয়েন্ট কারেন্ট বা ট্রানজিয়েন্ট ইলেকট্রিক কারেন্ট বা তাৎক্ষণিক প্রবাহ। একটা মুহূর্তের মধ্যে এক ঝলক তড়িৎ প্রবাহ চলে গেল, ব্যাস, আর সঙ্গে সঙ্গে দুটো সমবিভবে চলে গেল, আর এদের কিন্তু কোনো পরিবহন ক্ষমতা মানে তড়িৎ পরিবহন এরা করতে পারবে না, আদান প্রবাহ করতে পারবে না। তাহলে আমরা আজকের দিনে যদি আমরা তাকিয়ে দেখি আমাদের চারদিকে, আমাদের প্রত্যেকটা জায়গায় আমরা তড়িৎ প্রবাহকে ব্যবহার করি এবং ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, অর্থাৎ কন্টিনিউয়াসলি আমাদের তড়িৎ প্রবাহের দরকার হয়। এরকম এক ঝলক তড়িৎ দিয়ে কোনো কাজ হয় না। তাই আমরা এই ধরনের প্রবাহ, যেখানে দীর্ঘস্থায়ী এবং একটা সুষম প্রবাহ, স্টেডি ফ্লো এবং দীর্ঘস্থায়ী ফ্লো যদি আমাকে পেতে হয়, তাহলে এই রকম দুটো বিন্দুর মধ্যে শুধু বিভব পার্থক্য থাকলে হবে না। এখানে স্টেডি এবং লং টার্ম ফ্লো যদি আমাকে পেতে হয়, তাহলে এ এবং বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্যটাকে এমন একটা আমাকে ব্যবস্থা অবলম্বন করতে হবে যাতে এ এবং বি বিন্দুর বিভব পার্থক্যটা কনস্ট্যান্ট থেকেই যায়, অর্থাৎ বজায় থাকে। আর যতক্ষণ বজায় থাকবে ততক্ষণ ধরে তড়িৎ প্রবাহ চলতে থাকবে। তাই আমাদের এই ধরনের প্রবাহের জন্য আমাদের একটা পার্মানেন্ট একটা পোটেনশিয়াল সোর্স, যে দীর্ঘক্ষণ ধরে এই পোটেনশিয়ালটাকে বজায় রাখবে, সেই ধরনের একটা পোটেনশিয়াল সোর্সের কিন্তু আমাদের দরকার। তো এক্ষেত্রে আমরা যেমন ধরো এরকম আমরা প্রবাহ ব্যাটারি কিংবা ইলেকট্রিক সেল কিংবা ডায়নামো, এই সমস্ত গুলো থেকে আমরা কিন্তু কন্টিনিউয়াস ফ্লো অফ চার্জ বা তড়িৎ প্রবাহ আমরা পেয়ে থাকি। তো এই ধরনের একটা কিছু দরকার। কিন্তু আমাদের যে সিলেবাস এবং যে আলোচনার বিষয়, সেখানে আমরা এই পোটেনশিয়াল উৎস হিসাবে বা তড়িৎ উৎস হিসাবে আমরা কেবলমাত্র সেল এবং ব্যাটারির
ব্যবহারই হচ্ছে এখানে আমরা করব, সেল এবং ব্যাটারির ব্যবহারই আমরা এখানে করব। আমরা অন্য কিছু অর্থাৎ ডায়নামো বা আরো যে সমস্ত সোর্স আছে সেগুলোকে ব্যবহার করব না। এইবারে আমি যে বিষয়টায় আলোচনায় আমি কিন্তু আস্তে আস্তে আলোচনাগুলোকে আস্তে আস্তে, কারণ এর প্রেক্ষাপটটা অনেক বড়, হ্যাঁ, এরপরে যে আলোচনা আমরা করতে পারি, তাহলে আমরা দেখলাম এখানে যে এ এবং বি বিন্দুর মধ্যে তড়িৎ প্রবাহ যদি দীর্ঘস্থায়ী এবং সাস্টেন করতে হয়, তাহলে এখানে একটা স্থায়ী হচ্ছে পটেনশিয়াল উৎসকে ব্যবহার করতে হবে। এটা গেল এক। দ্বিতীয়ত হচ্ছে যে কোনো মাধ্যম দিয়ে এ থেকে বিতে তড়িৎ প্রবাহ যাবে না, তাহলে একটা উপযুক্ত মাধ্যম আমার দরকার। তাই এই মাধ্যম ভেদে আমরা পদার্থকে সাধারণত তিন ভাগে ভাগ করে থাকি। একটাকে আমরা বলি কন্ডাক্টর বা পরিবাহী, এক ধরনের পদার্থকে আমরা বলি অপরিবাহী, আরেক ধরনের পদার্থ আছে যাদের আমরা বলি অর্ধপরিবাহী। তো পরিবাহী কারা না, যে সমস্ত পদার্থের মধ্য দিয়ে খুব সহজে আধান চলাচল করতে পারে তাদের আমরা পরিবাহী বলি। যেমন হচ্ছে ধরো লোহা, তামা, অ্যালুমিনিয়াম, এগুলো সলিড। আবার ধরো আয়নিত গ্যাস, ইলেকট্রোলাইট মানে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, এগুলো কিন্তু সব পরিবাহী। আর আছে অপরিবাহী, যাদের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ সাধারণ অবস্থায় হয় না। আমি আগেই বলেছি যে অপরিবাহী বলে সত্যিকারের কিছু হয় না, কিন্তু সাধারণ ভোল্টেজের ক্ষেত্রে কোনো কোনো পদার্থ মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয় না, তাদেরকে আমরা অপরিবাহী বলে থাকি। যেমন শুকনো কাঠ, কাঁচ, পোর্সেলিন ইত্যাদি। আরেক ধরনের পদার্থ আছে যাদের আমরা বলি সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী। এই ধরনের পদার্থগুলো কতগুলো শর্ত সাপেক্ষে হচ্ছে যে তড়িৎ পরিবহন করে, হ্যাঁ। এবং আজকের দিনে যে ইলেকট্রনিক্স বিজ্ঞান, সেই ইলেকট্রনিক্স বিজ্ঞানের ক্ষেত্রে এই ধরনের পদার্থের ব্যবহার অত্যন্ত বেশি। তো যেমন হচ্ছে ধরো জার্মেনিয়াম, সিলিকন, গ্যালিয়াম ফসফাইড, আর্সেনাইড ইত্যাদি। এগুলো হচ্ছে তোমার হচ্ছে যে কি বলে সেমিকন্ডাক্টর। এরপরে আমরা যেটা আমাদের কিন্তু আলোচ্য বিষয় কিন্তু কন্ডাক্টর, আজকের আলোচনা। আমরা কিন্তু আস্তে আস্তে আমাদের কনফাইন্ড জায়গাতে চলে যাচ্ছি। প্রথমত আমরা তড়িতের উৎস হিসাবে সেল বা ব্যাটারি ব্যবহার করব। এখানে একটা কথা বলে রাখি, যদিও আমি পরে বলবো, সেল বা ব্যাটারি। তো সেল হচ্ছে এমন একটা ব্যবস্থা যেখানে কেমিক্যাল এনার্জি অর্থাৎ রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি পাওয়া যায়। তো এখানে একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে ব্যবহার করা হয়, দুটো তড়িৎদ্বার, একে আমরা সেল বলি। যেমন সরল ভোল্টীয় কোষ বা সরল ভোল্টিক সেল, ড্যানিয়াল সেল, লেকল্যান্ড সেল, এগুলো অনেকগুলো সেল দিয়ে যখন একটা অ্যারেঞ্জমেন্ট তৈরি করা হয়, সেই অ্যারেঞ্জমেন্টটাকে আমরা বলি ব্যাটারি। ব্যাটারি মানে আর কিছুই নয়, অনেকগুলো কোষের সমবায়। তো এবারে আমি তাহলে আমাদের তড়িৎ উৎস হিসাবে সেল বা ব্যাটারিকে ইউজ করব। তারপরে যেটা আমরা করব, এবারে কন্ডাক্টরের কথা আমরা বললাম, আমাদের কনফাইন, আমরা সেমিকন্ডাক্টর নিয়ে এখন আলোচনা করব না। আমরা গ্যাসীয় বা তরল পরিবাহী সম্পর্কে আমরা আলোচনা করব না, আমরা অপরিবাহী নিয়ে এখন আলোচনা করব না। আমরা আমাদের আলোচনাকে কনফাইন করে দিচ্ছি, আমরা সলিড কন্ডাক্টর নিয়ে আলোচনা করব, অর্থাৎ কঠিন পরিবাহী, যেমন লোহা, তামা, রূপা ইত্যাদি। তো এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো এবারে এই বিষয়গুলোর ওপরেতে আমরা যে আলোচনা করব, এবার আমরা কতকগুলো জিনিস একটুখানি আমরা একটু জেনে নিতে পারি। সেটা হচ্ছে যে একটা সলিড, আমরা যদি বলি যে আমরা ইতিমধ্যে দেখবে জেনে গেছি যে আধান হচ্ছে দু রকমের, ধনাত্মক আধান এবং ঋণাত্মক আধান। তো এখন প্রশ্ন হচ্ছে যে তড়িৎ পরিবহন কারা করে, ধনাত্মক আধান করে না ঋণাত্মক আধান করে? উত্তর হচ্ছে অবশ্যই দুটো আধানই করে, তবে কোনো কোনো ক্ষেত্রে একটা আধান করে, কোনো কোনো ক্ষেত্রে দুটো আধানই করে। তো এবার আমরা প্রথম যদি বলি যে ধরো আমরা যদি বলি সলিড কন্ডাক্টর, অর্থাৎ একটা লোহার টুকরো কিভাবে তড়িৎ পরিবহন করে।
না লোহার টুকরোর মধ্যে তোমরা দেখবে এই ধরনের যারা পরিবাহী পদার্থ, লোহা, সোনা, তামা, অ্যালুমিনিয়াম, এই সমস্ত পদার্থের মধ্যে যে মানে নিউক্লিয়াসের এই যে পরমাণুর নিউক্লিয়াসের চারধারে যে ইলেকট্রন ঘুরছে, সেই ইলেকট্রনগুলোর শেষ দিকের যে ইলেকট্রনগুলো অর্থাৎ যোজ্যতা কক্ষর ইলেকট্রনগুলো, এগুলো কিন্তু কম্পারেটিভলি আলগা হয়, অর্থাৎ এগুলো নির্দিষ্ট একটা পরমাণুর মধ্যে সীমাবদ্ধ না থেকে গোটা পদার্থ পৃষ্ঠের মধ্যে এরা ছুটে বেড়াতে পারে। পদার্থ পৃষ্ঠ নয়, গোটা পদার্থের মধ্য দিয়ে এরা ছুটে বেড়াতে পারে। এই ধরনের যে ইলেকট্রন, সেই ইলেকট্রনকে আমরা বলি ফ্রি ইলেকট্রন। এই ফ্রি ইলেকট্রনগুলো কিন্তু মানে এর নেচারটা হচ্ছে অনেকটা, আমরা দেখবে ক্লাস 11-এ যে পড়েছি কাইনেটিক থিওরি অফ গ্যাস, গ্যাসের অণুগুলো যেরকম আচরণ করে, এই ফ্রি ইলেকট্রনগুলো কিন্তু সেই ধরনের আচরণ করে। তাই জন্য এই ফ্রি ইলেকট্রনগুলোকে আমরা অনেক সময় বলি ইলেকট্রন গ্যাস। তো যাই হোক, এখন এখানে কিন্তু অর্থাৎ সলিড পরিবাহীর মধ্যে আমরা কিন্তু ইলেকট্রন, এই ফ্রি ইলেকট্রনগুলোই কিন্তু তড়িৎ পরিবহন করে। কারণ ইলেকট্রনের এই পরমাণুর যে ধনাত্মক আধান, সেই ধনাত্মক আধান কিন্তু নিউক্লিয়াসের মধ্যে ফিক্সড অবস্থায় থাকে এবং এরা কিন্তু নির্দিষ্ট, অর্থাৎ নিউক্লিয়াসগুলো, পরমাণুর নিউক্লিয়াসগুলোর নির্দিষ্ট জায়গায় থাকে, ফলে এগুলোর কিন্তু মুভমেন্ট হয় না, কিন্তু ফ্রি ইলেকট্রনগুলোর মুভমেন্ট হয়। আর সেই কারণেই কিন্তু এখানে তড়িৎ প্রবাহ চলতে থাকে। অর্থাৎ সলিড কন্ডাক্টরের ক্ষেত্রে আমরা এটা বলতে পারি। দ্বিতীয়ত, আমরা যদি লিকুইড কন্ডাক্টরের কথা বলি, যেমন ধরো লবণ মিশ্রিত জল কিংবা অ্যাসিড মিশ্রিত জল, দেখবে আমরা বলি যে পিওর জল যদি হয়, পিওর জলের মধ্য দিয়ে কিন্তু তড়িৎ পরিবহন হয় না, অথচ লবণ মিশ্রিত জলে তড়িৎ পরিবহন হয়। কেন না? লবণ মিশ্রিত জলে আয়ন থাকে, অর্থাৎ যখন আমরা কোনো তরল পদার্থের মধ্য দিয়ে তখনই তড়িৎ পরিবহন ঘটে যদি সেই তরল পদার্থটা আয়নিত থাকে, অর্থাৎ প্লাস আয়ন এবং মাইনাস আয়নের উপস্থিত মানে ওখানে থাকে। আর যেখানে আয়ন নেই সেখান দিয়ে কিন্তু কোনো তড়িৎ পরিবহন হবে না। তার মানে এখানে যখন একটা তরল পদার্থের মধ্য দিয়ে হচ্ছে তড়িৎ পরিবাহিত হচ্ছে, তখন কিন্তু এখানে দুটো আধানই হচ্ছে অংশগ্রহণ করে, অর্থাৎ ধনাত্মক আয়ন এবং ঋণাত্মক আয়ন, ধনাত্মক চার্জ এবং ঋণাত্মক চার্জ দুটোই কিন্তু সমানভাবে অংশগ্রহণ করে। ফলে এখানে কিন্তু দুটো আধানের জন্যই হয়ে থাকে। অথচ আমরা দেখতে পাচ্ছি সলিড পরিবাহের ক্ষেত্রে কিন্তু একটা চার্জ করে, মানে এক ধরনের চার্জ, যেটা হচ্ছে ফ্রি ইলেকট্রন অর্থাৎ নেগেটিভ আধান। আর গ্যাসের ক্ষেত্রেও তাই, এর মতোই, তোমার লিকুইডের মতোই, যেখানে হচ্ছে গ্যাস কিন্তু সাধারণ অবস্থায় তড়িৎ পরিবহন করে না, কিন্তু আয়নিত হয়ে গেলে এটি কিন্তু তড়িৎ পরিবহন করে, এবং তড়িৎ পরিবহন করলে সেখানে কিন্তু ধনাত্মক এবং ঋণাত্মক উভয় আধানই তড়িৎ পরিবহন করে। এবার তাহলে আমরা এই সমস্ত আলোচনা জানার পর আমরা আবার কিন্তু ফিরে আসব যে সলিড কন্ডাক্টরের ক্ষেত্রে। এখন সলিড কন্ডাক্টরের ক্ষেত্রে আমরা কিভাবে তড়িৎ পরিবহন ঘটে, অর্থাৎ এই ফ্রি ইলেকট্রনগুলো এর মধ্য দিয়ে যায়, ওই পরিবাহী পদার্থের মধ্য দিয়ে যায়, তা আমরা একটু দেখে নেব। আমি আগেই বলেছি যে ফ্রি ইলেকট্রনগুলো কিন্তু তোমার হচ্ছে ফ্রি টু মুভ। ফ্রি মানে ফ্রি টু মুভ, অর্থাৎ এরা কিন্তু এক জায়গায় চুপ করে বসে থাকে না, এরা কিন্তু গোটা পদার্থ পৃষ্ঠের পদার্থ পৃষ্ঠ বলে চলছি বারবার, গোটা পদার্থ জুড়ে, আয়তন জুড়ে তারা কিন্তু ছুটে বেড়ায়। ফলে এই ছুটে বেড়ানোটা আমরা জাস্ট বলেছি যে এটা হচ্ছে অনেকটা গ্যাস অণুর মতো, সেই জন্য আমরা একে ইলেকট্রন গ্যাসও বলছি। তো এই ইলেকট্রন গ্যাসের মতো কিন্তু মানে গ্যাসীয় অণুগুলোর মতো কিন্তু এরা ছুটে বেড়ায়, নিজেদের মধ্যে ধাক্কা খায়। যে সমস্ত ফিক্সড অংশগুলো আছে, অর্থাৎ নিউক্লিয়াস বা পরমাণুর অন্য অংশ, সেখানে কিন্তু বা অন্য ইলেকট্রনের সঙ্গে ধাক্কা খায় এবং প্রতি মুহূর্তে তাদের দিক বদল করে। অর্থাৎ এদের এক কথায় বলা যেতে পারে যে ফ্রি ইলেকট্রনগুলোর যে মুভমেন্ট, সেই মুভমেন্টকে আমরা বলতে পারি র্যান্ডম মোশন। র্যান্ডম মোশন। এখন এই র্যান্ডম মোশনের ফলাফল কি? নেট আউটপুট কিন্তু জিরো। অর্থাৎ দেখবে তুমি একটা ধরো তোমার একটা টেবিলকে বা একটা খাটকে সরাতে হবে, তা তোমার অনেকগুলো ছেলে আছে,
যে যেদিকে বাড়ছে সবাই বিভিন্ন দিক থেকে ঠেলছে, তাহলে খাট কিন্তু সরবে না, অর্থাৎ নেট ফোর্স 0 হয়ে যাবে। ঠিক সেরকম প্রচুর ইলেকট্রন, এবং ইলেকট্রনের সংখ্যাটা শুনলে অবাক হয়ে যাবে যে 1 মিটার কিউব আয়তনে 10⁻29 ইলেকট্রন কিন্তু মানে মোটামুটি এই তামা লোহা ইত্যাদি পদার্থগুলোর মধ্যে থাকে, এই অর্ডারে বিশাল বিশাল। ফলে এরা চারিদিকে ছুটে বেড়ায় এবং যে কোনো দিকে যে কোনো বেগে এরা ছুটে বেড়ায়, ফলে এদের নেট যে ভেলোসিটি, অ্যাভারেজ ভেলোসিটি, নেট অ্যাভারেজ ভেলোসিটিটা 0 হয়। কারণ বিভিন্ন দিকে, কিন্তু নেট স্পিডটা 0 নয়, মানে অ্যাভারেজ স্পিডটা 0 নয়। কারণ স্পিড মানে সেখানে দিককে ধরা হবে না, শুধু মানগুলো ধরা হবে। মানগুলোকে যোগ করে, ধরো n সংখ্যক পরমাণু আছে, আমি যদি n দিয়ে ভাগ করে দিই তাহলে কিন্তু সেটা 0 হবে না। কিন্তু যখন আমি প্লাস মাইনাস বিভিন্ন দিকগুলোকে ধরবো, সেই দিকগুলোকে ধরলে কিন্তু অ্যাভারেজটা হচ্ছে 0 হয়ে যাবে। তো অর্থাৎ তার মানে একটা যদি আমরা ধরো একটা সিলিন্ড্রিক্যাল, আমি এটা মুছে দিই, একটা যদি এটা পরিবাহী হয়, এটা পরিবাহীর দৈর্ঘ্য, এটা হচ্ছে পরিবাহীর এটা, বা এটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, আমি ধরলাম। তো এর মধ্যে যে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনগুলো কিন্তু র্যান্ডম মোশন, চারিদিকে ছুটছে। এ ছুটছে তো এদিকে, এ ছুটছে 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 এদিকে। অথচ দেখো আমরা জানি যে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে যদি আধান প্রবাহিত হয়, ইলেকট্রনগুলো আধান, তাহলে সেখানে তড়িৎ প্রবাহ পাওয়া যায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি স্বাভাবিক অবস্থায় যখন একটা এক টুকরো লোহা বা একটা পরিবাহী যখন সেখানে রয়েছে এবং তার মধ্যে ইলেকট্রনগুলো হচ্ছে ছুটে বেড়াচ্ছে, অথচ এর মধ্যে কোনো নেট তড়িৎ প্রবাহ পাওয়া যাচ্ছে না। অথচ আমরা বলছি তড়িৎ প্রবাহ মানে মানে আধান চলমান হলে সেখানে তড়িৎ প্রবাহ হয়। কেন পাওয়া যাচ্ছে না? তার কারণ আমরা এইভাবে এটাকে ব্যাখ্যা করতে পারি যে কোনো একটা নির্দিষ্ট প্রস্থচ্ছেদকে যদি আমি ধরি, ধরো এই প্রস্থচ্ছেদটাকে আমি ধরলাম, তা এই প্রস্থচ্ছেদের একটা নির্দিষ্ট সময়ের মধ্যে এদিক থেকে এদিকে র্যান্ডম মোশনে যতগুলো ইলেকট্রন যাবে, ঠিক অ্যাট দ্য সেম টাইম এদিক থেকে এদিকে ততগুলোই ইলেকট্রন হচ্ছে যাবে। ফলে এই প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে নেট ফ্লোটা 0 হয়ে যায়। তার ফলে কোনো নেট তড়িৎ প্রবাহ কিন্তু এখানে পাওয়া যায় না। অর্থাৎ আমরা বলতে পারি যে এটা র্যান্ডম মোশনের ফল। র্যান্ডম মোশনে, তাই আমরা দেখবে ইয়েতেও পড়েছি, আমরা কাইনেটিক থিওরিতেও পড়েছি যে আমরা যদি স্বাভাবিকভাবে অ্যারিথমেটিক মিন করি ওই প্রত্যেকটা মানে অণুর, গ্যাস অণুর হচ্ছে যে বেগকে, তাহলে সেক্ষেত্রে নেট মানে অ্যাভারেজটা হয়ে যায় 0। এখানেও অ্যাভারেজ ভেলোসিটি 0, তার মানে এদের প্রত্যেকের ইন্ডিভিজুয়াল ভেলোসিটি থাকলেও অ্যাভারেজ ভেলোসিটিটা 0, তাই জন্য কিন্তু এদের নেট কোনো তড়িৎ প্রবাহ পাওয়া যায় না। এইবার আমি যদি এরকম ভাবে একটুখানি এটা ভেবে নিই যে ধরো আমি অনেকগুলো, ধরো n সংখ্যক এখানে প্রি ইলেকট্রন আছে, আমি একটা ইলেকট্রনের গতিবেগ ধরলাম ধরো u1, দ্বিতীয় ইলেকট্রনটার গতিবেগ ধরলাম u2, তৃতীয় ইলেকট্রনটার গতিবেগ ধরলাম u3, n-তম ইলেকট্রনটার গতিবেগ ধরলাম un। তাহলে অবশ্যই যে কথাটা বললাম তার ম্যাথামেটিক্যাল রূপ হচ্ছে এইটা, অর্থাৎ u3 প্লাস ডট 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 প্লাস un বাই n ইজ ইকুয়ালস টু 0। এটাকে আমরা বলছি এটাকে বলছি অ্যাভারেজ র্যান্ডম ভেলোসিটি। র্যান্ডম ভেলোসিটি। এখন অনেক সময় এরকম প্রশ্ন আসতে পারে যে এই র্যান্ডম ভেলোসিটিটা কেন? এই র্যান্ডম ভেলোসিটিটা কিন্তু এটাকে বলা হয় থার্মাল ভেলোসিটি, অর্থাৎ গতি তাপ শক্তির জন্য। দেখবে তোমরা 11 ক্লাসে পড়েছো যে যখন কোনো একটা পদার্থের মধ্যে তাপ শক্তি দেওয়া হয়, ভেতরে কিন্তু সেই তাপ শক্তি আমরা যেমন বাইরে, তাপ শক্তিকে সবসময় বাইরে দেখা যায়, তাপ শক্তির যে তাপীয় আকার মানে চলমান শক্তি সেটা বাইরে পাওয়া যায়। যখনই পদার্থের মধ্যে ঢুকে যায় তখন কিন্তু তার প্রকৃতি আর তাপ শক্তি থাকে না, তখন সেটা মেকানিক্যাল এনার্জি এবং মূলত হচ্ছে
গতিশক্তিতে রূপান্তরিত হয়। তাই এই যে ইলেকট্রনগুলোর যে গতিশক্তি মানে গতিবেগ, তার মানে গতিশক্তি, তো তাদের এই যে গতিটা, এই গতিটাকে বলা হচ্ছে আমাদের তাপীয় বেগ। তো তাপীয় বেগের অ্যাভারেজ কিন্তু 0। তো এই অবস্থায় আমরা এটা বলতে পারি। এইবার যে জায়গাটা ইম্পর্টেন্ট, যে তাহলে পরে আমরা তড়িৎ প্রবাহ কি করে পাবো না, তড়িৎ প্রবাহ আমরা সেভাবেই পাবো যে যদি আমরা এখানে একটা যে কোনো একটা জায়গায় যদি একটা প্রস্থচ্ছেদ কল্পনা করি, তাহলে এদিক বা এদিকে যদি একটা নেট ফ্লো যদি পাওয়া যায়, অর্থাৎ মনে করো আমি কথাই বলছি, এদিক থেকে এদিকে যাচ্ছে 10টা, এদিক থেকে এদিকে যাচ্ছে 20টা, তাহলে এইদিকে 20টা মানে 10টা, 20 মাইনাস 10টা নেট যাচ্ছে, তাহলে এক্ষেত্রে কিন্তু তড়িৎ প্রবাহ পাওয়া যাবে। অর্থাৎ আমরা যদি এই র্যান্ডম মোশনের পরিবর্তে বা র্যান্ডম মোশনের সঙ্গে যদি এমন একটা গতিবেগ যদি এখানে ইমপ্লাই করি, আমরা যদি এখানে যুক্ত করি, যাতে করে এর প্রবাহটা জিগজ্যাগ হলেও, মানে এরা কি করে, এরা এই যে গতিবেগটা, এই গতিবেগটা এরকম দেখাচ্ছি বটে, কিন্তু অ্যাকচুয়ালি এই গতিবেগের প্রকৃতিটা কেমন বলো। এই একটা গতি, একটা ইলেকট্রন ধরো এদিকে গেল, এইখানে ইলেকট্রনের সঙ্গে ধাক্কা খেয়ে গেল, এদিকে চলে গেল, এইখান থেকে এখানে চলে গেল, এখান 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 থেকে এখানে চলে, অর্থাৎ এইরকম ভাবে মানে যে কোনো দিকে যেতে পারে। ফলে এই যে জিগজ্যাগ হয়ে, কিন্তু এই জিগজ্যাগ হওয়ার মধ্যেও যদি আমরা কোনো একটা বিশেষ বিষয় এটাকে যদি প্রয়োগ করে, যে জিগজ্যাগ করতে করতে যদি আস্তে 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 কোনো একটা দিকে, ডান দিকে অথবা বাঁ দিকে যদি এগিয়ে যায় সমগ্র দলটা, তাহলে তখন আমরা বলবো একটা নেট ফ্লো হচ্ছে, এবং তখন কিন্তু এখানে কিন্তু তড়িৎ প্রবাহ পাওয়া যাবে। আর এই তড়িৎ প্রবাহ পাওয়ার জন্য আমাদের কিন্তু দরকার হচ্ছে একটা তড়িৎ ক্ষেত্র। তোমরা জানো যে তড়িৎ ক্ষেত্র কোনো একটা আধানকে সে বল প্রয়োগ করে। ই যদি তড়িৎ ক্ষেত্র হয় আর কিউ যদি আধানের মান হয়, তাহলে ই কিউ হচ্ছে প্রযুক্ত বল। তার মানে আমি যদি এখানে একটা এই পরিবাহীর মধ্যে যদি আমি একটা তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করতে পারি, তাহলে এই তড়িৎ ক্ষেত্রের প্রভাবে ইলেকট্রনগুলো তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে, কারণ তোমরা জানো যে ই কিউ ধনাত্মক আধান হলে ওই আধানের উপর প্রযুক্ত বল হচ্ছে ই কিউ, অর্থাৎ ই এর দিকে। কিন্তু যদি মাইনাস কিউ হয়, তাহলে প্রযুক্ত বল কত হবে, মাইনাস ই কিউ, অর্থাৎ ই এর দিক যেদিকে, এফ এর দিক হচ্ছে মাইনাসের দিকে, অর্থাৎ তার উল্টো দিকে। তাই ধনাত্মক আধান যদি হয় তাহলে তড়িৎ ক্ষেত্রের দিকে বল প্রযুক্ত হবে, আর ঋণাত্মক আধান যদি হয় তাহলে তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে আসবে। এক্ষেত্রে সলিড পরিবাহীর ক্ষেত্রে কিন্তু ইলেকট্রনের ফ্লোকে যদি আমরা ধরি, তাহলে সেটা কিন্তু যেদিকে আমরা তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করব তার উল্টো দিকে হচ্ছে তড়িৎ প্রবাহ পাওয়া যাবে। এখন এখানে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস একটু আমাদের বুঝে নিতে হবে, যে সেটা হচ্ছে এই তড়িৎ ক্ষেত্রর বিষয়টা। তো তড়িৎ ক্ষেত্র আমরা ইতিমধ্যে দেখবে ইলেকট্রোস্ট্যাটিক্সে পড়েছি। আমরা ইলেকট্রোস্ট্যাটিক্সে পড়েছি যে একটা ধরো এটা একটা পরিবাহী, এই পরিবাহীর মধ্যে আমি এখানে একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখলাম, ধরো ই তড়িৎ ক্ষেত্রে একে রাখলাম, তাহলে কি হয় আমরা কি জানি, যে ই তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখলে এর ভেতরে কোনো তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয় না। অর্থাৎ কোনো পরিবাহীকে কোনো তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখলে তো পরিবাহীর অভ্যন্তরে কোনো তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয় না। এই কথাটা বলার মধ্য দিয়ে আমরা অনেক সময়তেই ভুল বুঝে থাকি। আমরা মনে করি যে এটা সব সময়ের জন্য, সমস্ত ঘটনার জন্য সত্য, কিন্তু একেবারেই তা নয়। তড়িৎ পরিবাহীর ভেতরেও কিন্তু তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হতে পারে। পরিবাহীর ভেতরে আগে আমরা পড়েছি ইলেকট্রোস্ট্যাটিক্সে কোনোভাবেই তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয় না ভেতরে, আবার এখন বলছি ভেতরে সৃষ্টি হতে পারে। এটা কি করে সম্ভব না, প্রথম আমাদের তাহলে জানতে হবে যে তড়িৎ ক্ষেত্র ভেতরে শূন্য হয় কি করে। প্রথমত বলতে হবে যে আমরা যদি উত্তর লিখতে চাই, তাহলে উত্তরের ক্ষেত্রে একটাই কথা, সেটা হচ্ছে দ্য ইলেকট্রিক ফিল্ড inside a conductor is zero in electrostatic condition only। অর্থাৎ স্থির তাড়িতিক অবস্থায় একমাত্র পরিবাহীর ভেতরে তড়িৎ মানে পরিবাহীর ভেতরে হচ্ছে তড়িৎ ক্ষেত্র শূন্য হয়। কিন্তু যদি
ইলেকট্রোস্ট্যাটিক কন্ডিশন না থাকে তাহলে কিন্তু পরিবাহীর ভেতরেও তড়িৎ ক্ষেত্র থাকতে পারে। তাই ইলেকট্রোস্ট্যাটিক কন্ডিশন মানে কি? ইলেকট্রোস্ট্যাটিক কন্ডিশন মানে নো মুভমেন্ট অফ চার্জ, অর্থাৎ তার মানে এই এই যে পরিবাহীটাকে যখন আমি এই তড়িৎ ক্ষেত্রে রেখে দিচ্ছি, এই পরিবাহীটার ওপরেতে চার্জগুলো অবস্থিত হবে। এই পরিবাহীর যে চার্জ সেগুলো পরিবাহীর ওপরে অবস্থিত হয়, ফলে ভেতরে তড়িৎ ক্ষেত্র শূন্য হয়। তো এইটাকে আমরা তাই এই যে মানে এটাকে বলতে পারি এখানে স্থির তড়িৎ, এখানে পরিবাহী হলেও এটা কিন্তু স্থির, এখানে আধানগুলো স্থির আছে। কেন না? ইট ইজ অ্যান আইসোলেটেড কন্ডাক্টর। এখানে এটা বিচ্ছিন্ন একটা কন্ডাক্টর, এর সঙ্গে আর কোনো যাওয়ার রাস্তা নেই, এর মধ্যেই তড়িৎ কণাগুলো বা চার্জগুলো থাকবে, ফলে স্থিরভাবেই থাকবে। ফলে ভেতরে তড়িৎ ক্ষেত্র শূন্য হয়। কি করে হয় সেটা আমরা একটু দেখি। দেখো, যেহেতু এটা পরিবাহী, তাই জন্য কি হয় না, পরিবাহীর ভেতরে আমরা জানি হচ্ছে যে আছে, কি বলে, ফ্রি ইলেকট্রন আছে। তো যখনই আমরা এইখান থেকে ইলেকট্রিক ফিল্ডটা ধরো এইদিকে যাচ্ছে বাইরে দিয়ে, সঙ্গে সঙ্গে ভেতরের যে ফ্রি ইলেকট্রন গুলো সে একটা বল অনুভব করবে এবং ইলেকট্রন গুলো তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে, অর্থাৎ ইলেকট্রন গুলো এই দিকে চলে আসবে আর এই দিকে হচ্ছে প্লাস হয়ে যাবে। এদিকে কোনো ইলেকট্রন যাচ্ছে, ইলেকট্রন গুলো এদিকে যাচ্ছে কিন্তু এদিকটা প্লাস হচ্ছে। মানে কি, কাউকে গরিব মানে একজন মানুষকে বড় লোক করে দেয়া যায় তার কোনো টাকা পয়সা না দিয়ে। কি করে? তার ধারগুলোকে শোধ করে। আবার একটা বড় লোককে গরিব করে দেয়া যায় কোনো টাকা পয়সা না নিয়ে। কি করে যায়? তাকে ধারগুলো তার ঘাড়ে চেপে ফেলে দেয়। অর্থাৎ এখানে ইলেকট্রন হচ্ছে নেগেটিভ ধার, তাহলে ইলেকট্রন গুলো যদি এদিকে আসে, এদিকে ইলেকট্রনের সংখ্যা বাড়ছে অর্থাৎ ঋণাত্মক হয়ে যায়, তাহলে এদিকে ইলেকট্রন সংখ্যা কমছে। ইলেকট্রন সংখ্যা কমার অর্থ ধনাত্মক আধানের পরিমাণ বাড়া, তাই এদিকটা প্লাস এদিকটা মাইনাস। অর্থাৎ এই দুটো আধান এখানে আবিষ্ট হচ্ছে যতক্ষণ না এখানে, যেহেতু পরিবাহী অফুরন্ত হচ্ছে এদের ফ্রি ইলেকট্রন রয়েছে, ফলে যতক্ষণ না এই যে তড়িৎ ক্ষেত্রটা ভেতর দিয়েও যায়, কিন্তু এই তড়িৎ ক্ষেত্রটা প্রাথমিকভাবে ভেতর দিয়েও যাচ্ছে, কিন্তু এই তড়িৎ ক্ষেত্রটা চলতে থাকবে আর এদিকে ইলেকট্রনগুলো এদিকে আসতে থাকবে এবং এইখানে একটা প্লাস আধান আর এইখানে একটা মাইনাস আধান আবিষ্ট হবে। ফলে বুঝতেই পারছো যে প্লাস আধান থেকে মাইনাস আধানের দিকে এই দিকে একটা তড়িৎ ক্ষেত্র আবিষ্ট হবে, এই দিকে একটা তড়িৎ ক্ষেত্র আবিষ্ট হবে এই দিকে। এবং এই যে আবিষ্ট নীল রঙের যে তড়িৎ ক্ষেত্র, এই তড়িৎ ক্ষেত্র যতক্ষণ না এর সঙ্গে সমান হচ্ছে ততক্ষণ পর্যন্ত এইদিকে ইলেকট্রন আসতে থাকবে এবং ভেতরে এই বাইরে মানে এক্সটার্নাল, এটা হচ্ছে ই এক্সটার্নাল আর এটা হচ্ছে ই ইন্টারনাল। এই ই এক্সটার্নাল আর এই ইন্টারনাল ভেতরে সমান আর বিপরীত, ফলে ভেতরে নেট কত হয়ে যাবে? ই নেট ইজ ইকুয়ালস টু 0 হয়ে যাবে, কারণ ই এক্সটার্নাল আর ই ইন্টারনালটা সমান আর বিপরীত হয়। এটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক কন্ডিশন। এইবার প্রশ্ন হচ্ছে যে যখন একটা পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হবে তখন কিন্তু এই ইলেকট্রোস্ট্যাটিক কন্ডিশন কিন্তু থাকবে না। অর্থাৎ এর ভেতর দিয়ে, অর্থাৎ এখানে কোনো তড়িৎ প্রবাহ এখানে কোনো তড়িৎ ক্ষেত্র দেখছিলাম নেই, অথচ যখন আমরা এর মধ্য দিয়ে কারেন্ট পাঠাবো, কারেন্ট যাবে, তখন কিন্তু এর মধ্যে একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে। সেই তড়িৎ ক্ষেত্রের বলেই, অর্থাৎ এই যে ইলেকট্রনগুলো শুধু তো সারফেসে নেই, ইলেকট্রনগুলো পরিবাহীর ভেতরেও আছে, সেই ইলেকট্রনগুলোকে তখন টেনে নিয়ে যাবে এবং সেখানে একটা সামগ্রিকভাবে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে। সেই যে ভেতরে তড়িৎ ক্ষেত্রটা সৃষ্টি হচ্ছে সেটা কিভাবে হচ্ছে দেখো, আমি একটু বলছি। তো মনে করো আমি এই পরিবাহীটাকে আমি একটা ইয়ের সঙ্গে যুক্ত করলাম, একটা ব্যাটারির সঙ্গে যুক্ত করে দিলাম, এই ব্যাটারিটার সঙ্গে যুক্ত করে দিলাম, ঠিক আছে? এই ব্যাটারিটার সঙ্গে যখনই আমি যুক্ত করে দিলাম, ধরো এটা ব্যাটারি, সরি ওটা ভুল হয়ে গেল, তাহলে
হ্যাঁ ঠিক আছে, ইলেকট্রনগুলো এটা নেগেটিভ আর এটা হচ্ছে পজিটিভ। এই একটা ব্যাটারির সঙ্গে যুক্ত করলাম, ব্যাটারির সঙ্গে যুক্ত করলে কি হবে, এই যে ইলেকট্রনগুলো এখানে ইনডিউসড হয়েছিল আর এদিকে ইলেকট্রনের ঘাটতি ছিল, এই ইলেকট্রনগুলোকে এখানে ব্যাটারি ইলেকট্রন সৃষ্টি করে না, ব্যাটারি ইলেকট্রন পাম্প করে, এর টেনে নেবে, এই ইলেকট্রনগুলোকে ব্যাটারি টেনে নেবে। হয়েছে, এই ইলেকট্রনগুলোকে আবার এইদিকে, আবার সেই সাম্য প্রতিষ্ঠার চেষ্টা, তাহলে এদিকে ইলেকট্রনগুলো চলে যাবে। তার ফলে কি হচ্ছে দেখো, এই ইলেকট্রনগুলো এখানে স্থায়ী ছিল, তার ফলে এখানে একটা প্লাস আধান সৃষ্টি হয়েছিল। এখন যদি এই ইলেকট্রনগুলোকে টেনে নেওয়া হয়, ফলে এই যে ভেতরে যে তড়িৎ ক্ষেত্রটা সৃষ্টি হয়েছিল ই ইন, এই তড়িৎ ক্ষেত্রটা অ্যাবলিশ হবে, মানে অনেকটাই কমে যাবে, প্রায় ধরো কমেই, আমি যদি জিরো ধরে নিই, তাহলে এই তড়িৎ ক্ষেত্রটা যদি না থাকে, অর্থাৎ এই তড়িৎ ক্ষেত্রটা সৃষ্টি হচ্ছিল কেন, অ্যাকুমুলেশন অফ চার্জ, চার্জ সঞ্চয়ের ফলে, এখানে মাইনাস এখানে প্লাস, এইখান থেকে এইদিকে একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছিল। এখন যদি এই চার্জগুলোকে ব্যাটারি টেনে নেয়, তাহলে আগের যে তড়িৎ ক্ষেত্রটা সৃষ্টি হয়েছিল সেটা থাকবে না, ফলে এখন এক্সটার্নাল যে তড়িৎ ক্ষেত্র, সেই তড়িৎ ক্ষেত্রটাই কিন্তু এদিকে প্রবাহিত। আমার ব্যাটারিটার চিহ্নটা একটু ভুলই হয়ে গেছে, তড়িৎ ক্ষেত্রটা এই দিকে হচ্ছে একইভাবে, এটা প্লাস এটা মাইনাস, মানে তড়িৎ ক্ষেত্রটা এইদিকেই হবে। ঠিক আছে, তাহলে এইদিকে একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হলো, ফলে পরিবাহীর ভেতরে কিন্তু একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হলো। এই যে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হলো, এই তড়িৎ ক্ষেত্র সৃষ্টির কারণে তোমরা জানো, তাহলে ইলেকট্রনগুলো একটা বল অনুভব করবে। সেই কত বল অনুভব করবে, আমরা জানি যে প্রযুক্ত বল এফ সমান হচ্ছে কিউই, এখানে ইলেকট্রনের চার্জ কত এফ, তাহলে এফ ইজিক্যালস টু মাইনাস ই ইন্টু ই। তাহলে দেখো ই এর অভিমুখ আর এফ এর অভিমুখ সমান আর বিপরীত, ই ইজিক্যালস টু মাইনাস, এটা তার মানে এই দিকে যদি ই এর অভিমুখ হয়, তাহলে এই দিকে হবে এফ এর অভিমুখ, তাহলে এই দিকে ইলেকট্রনগুলো আসবে, এই দিকে ইলেকট্রনগুলো আসবে, এবং এই ইলেকট্রনগুলো এদিকে আসতে থাকবে, ইলেকট্রন উপর এই বলটা কাজ করছে। ইলেকট্রনের ভর যদি এম হয়, তাহলে কত ত্বরণ সৃষ্টি করবে, মাইনাস ই ই বাই এম, এই পরিমাণ ত্বরণ সৃষ্টি করবে। তাহলে দেখো বিষয়টা, যে প্রথমে আমরা দেখলাম যে ভেতরে শুধুমাত্র থার্মাল মোশন রয়েছে ইলেকট্রনের, ফ্রি ইলেকট্রনের। এখন একটা ব্যাটারির সঙ্গে যুক্ত করার ফলে এর ভেতর দিয়ে যে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হচ্ছে, সেই তড়িৎ ক্ষেত্রের কারণে একটা এক্সট্রা বল হচ্ছে ইলেকট্রনগুলোর ওপর কাজ করছে, যেটা তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে, এবং তার ফলে একটা ত্বরণ সৃষ্টি হচ্ছে, সেই ত্বরণের ফলে আর একটা নতুন গতিবেগ সৃষ্টি হচ্ছে। তাই প্রত্যেকটা ইলেকট্রন একটা একটা করে গতিবেগ প্রাপ্তি হচ্ছে। যেমন ধরো প্রথম ইলেকট্রনের, আমরা যদি এইভাবে ভাবি, প্রথম ইলেকট্রনের থার্মাল ভেলোসিটি ছিল ইউ, আর এই ইলেকট্রিক ফিল্ড প্রয়োগ করার ফলে তার একটা একটা আলফা সৃষ্টি, এ সৃষ্টি হয়েছে, ত্বরণ সৃষ্টি হয়েছে, তার ফলে তার নেট ভেলোসিটি যদি v1 হয়, তাহলে v1 ইজিক্যালস টু আমরা কি লিখবো, ইউ প্লাস এ টাউ। এ টাউ মানে এখানে টাইম, টাউ, কেন টাউ লিখছি আমি বলছি। তাহলে v1 ইজিক্যালস টু, এটা v সমান, তবে v1 ইজিক্যালস টু u1 প্লাস ই, এর মান কত, মাইনাস ই ই বাই এম ইন্টু টাউ, ই ই বাই এম ইন্টু টাউ। এটা হচ্ছে তোমার কি বলে ভি এর মান, অর্থাৎ থার্মাল এনার্জি, থার্মাল ভেলোসিটি প্লাস ইনডিউসড ভেলোসিটি, যেটা তড়িৎ ক্ষেত্রের কারণে হচ্ছে, দুটো মিলিয়ে হচ্ছে v1। এখন এই টাউটা কি, টাউটাকে বলা হয় টাইম অব রিল্যাক্সেশন। অর্থাৎ আমরা বলেছি যে ইলেকট্রনগুলো যখন গতিশীল হয় তখন তারা জিগজ্যাগ, মানে সোজা যায় না, তো তাদের তো একটা র্যান্ডম মোশন আছে, এবং হাই ভেলোসিটি, র্যান্ডম মোশনটা 10⁵ মিটার পার সেকেন্ড, একটা ভেরি হাই ভেলোসিটি। সেই ভেলোসিটির সঙ্গে একটা অল্প ভেলোসিটি এখানে যুক্ত হচ্ছে, যুক্ত হয়ে একটা সমগ্র ভেলোসিটি পাওয়া যাচ্ছে। এইবার এই ভেলোসিটিটা কতক্ষণ কাজ করবে, এইটা টাউ টাইম ধরে, এই টাইম ধরে কাজ করছে এই অ্যাকশনটা। এটার মানেটা কি, এটার মানে হচ্ছে যে কতক্ষণ কাজ করবে। ধরো
ইলেকট্রন একটা যাচ্ছিল অন্য একটা ইলেকট্রনের সঙ্গে বা পরমাণুর অন্য অংশের সঙ্গে বা নিউক্লিয়াসের সঙ্গে ধাক্কা লাগলো। ধাক্কা লাগার সাথে সাথে এই যে মানে একটা ধাক্কার পরে আরেকটা ধাক্কা, এই যে মাঝের সময়টা, এই মাঝের সময়টায় কিন্তু তার উপর কোনো ধাক্কা লাগছে না, তার মানে এই সময়টা তার ত্বরণটা কাজ করবে, এই সময়কালটায় কিন্তু তার ত্বরণটা কাজ করবে। অর্থাৎ এই যে এইটাকে বলে যে টাউ, টাইম অফ রিল্যাক্সেশন, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত সময় ওই ইলেকট্রনটা পাচ্ছে উইদাউট কলিশন, দুটো কলিশনের মাঝখানের যে সময় সেটা হচ্ছে টাউ, সেই জন্য এটাকে আমরা টাউ লিখছি, অর্থাৎ বাংলায় বলা হয় স্লথন কাল। তাহলে পরে এই সমস্ত ভেলোসিটিগুলো আমি এটা মুছে দিচ্ছি, এই সমস্ত ভেলোসিটিগুলো যদি আমরা অ্যাভারেজ করি তাহলে এই অ্যাভারেজ ভেলোসিটিটাকে আমরা বলবো বিচলন বেগ। এই V1, V2, V3, V4 এই সমস্তগুলোকে যদি আমরা অ্যাভারেজ করি তাহলে একে আমরা কি বলবো? বিচলন বেগ, বা ইংরেজিতে বলা হয় ড্রিফট ভেলোসিটি। তাহলে একে আমরা ভিডি দিয়ে প্রকাশ করি। তাহলে ভিডি সমান আমরা কি লিখতে পারি? দেখো আমি একটু লিখছি U1, আচ্ছা ওপরে লিখছি U1 প্লাস এ টাউ, টাউ 1 প্লাস, আচ্ছা এটা মাইনাস হবে, আচ্ছা আমি এখন প্লাস দিয়ে লিখছি U2 প্লাস এ টাউ 2 প্লাস ডট 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 UN প্লাস এ টাউ n ডিভাইডেড বাই n। অ্যাকচুয়ালি ভিডি সমান, আমি একটা ওপরের লাইন লিখি V1 প্লাস V2 প্লাস V3 প্লাস VN বাই n। এবার V1, V2, V3 মানগুলো বসালাম, এটা মুছে দিচ্ছি। তাহলে এখানে কি দাঁড়ালো? ভিডি সমান, আমি U1 গুলোকে একদিকে নিচ্ছি, U1 প্লাস U2 প্লাস ডট 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 UN বাই n প্লাস, আমি মানটা যদি বসিয়ে দিই তাহলে এখানে মাইনাস হয়ে যাবে, ই বাই এম, এটা কমন আসবে, টাউ 1 প্লাস টাউ 2 প্লাস টাউ 3 প্লাস টাউ n বাই n। এখন দেখো এই জিনিসটা কি, একটু আগে আমরা বলেছি এটা থার্মাল মোশন, থার্মাল ভেলোসিটি, দ্যাট ইজ 0। তার মানে ভিডি সমান মাইনাস হবে, আমরা যদি এটা ভেক্টর চিহ্ন দিই, এগুলো সবই ভেক্টর চিহ্ন হবে অ্যাকচুয়ালি। তাহলে ভিডি সমান মাইনাস ই বাই এম, আর এইটাকে আমরা কি বলতে পারি? টাউ অ্যাভারেজ, অর্থাৎ প্রত্যেকটা টাউ এর প্রত্যেকটা স্লথনকালের গড়, টাউ অ্যাভারেজ। তাহলে ভিডি সমান মাইনাস অফ ই বাই এম, এটাকে টাউ অ্যাভারেজ না লিখে আমরা টাউ লিখলাম। তাহলে এইটা হচ্ছে এইটা এই গতিতে, অর্থাৎ এখানে কি, এটা আমরা অ্যাভারেজ ভেলোসিটি, তার মানে এটা সমবেগ। তার মানে এই সমবেগে একটা ইলেকট্রন, একটা ফ্রি ইলেকট্রন বা সমস্ত ফ্রি ইলেকট্রন গুলোই বলবো আমরা, সমস্ত ফ্রি ইলেকট্রন গুলো পরিবাহীর একদিক থেকে একদিকে আস্তে 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 যেতে থাকবে। এবং এই মানটা, এই ভিডির মানটা কিন্তু অত্যন্ত কম, সেকেন্ডে মাত্র কয়েক মিলিমিটার, অথচ ইউ বেগের মানগুলো ছিল, U1, U2 বেগের মান ছিল 10⁵ সেন্টিমিটার পার সেকেন্ড। ফলে এর বেগের মান কিন্তু অনেক কম। তো এইটা হচ্ছে, এবারে মড কত হবে? আমরা যদি মাইনাস চিহ্নটাকে উঠিয়ে দিই তাহলে ভিডি মড ইজিক্যালস টু ই বাই এম ইন্টু টাউ। এইটাকে আমরা বলছি বিচলন বেগ। আর এই বিচলন বেগের কারণেই হচ্ছে তোমার কি বলে, একটা পরিবাহী, একটা কঠিন পরিবাহীর মধ্য দিয়ে হচ্ছে, কেন শুধু কঠিন পরিবাহী বা কেন বলবো, এখানে সমস্ত ক্ষেত্রেই বিচলন বেগ হয়। অর্থাৎ তরলের যখন তড়িৎ প্রবাহ হয় তখনও বিচলন বেগ হতে পারে। সেমিকন্ডাক্টরে আবার দুটো হচ্ছে যে কেরিয়ার আছে, একটাকে বলা হয় ইলেকট্রন, ফ্রি ইলেকট্রন, একটা হচ্ছে হোলস, একটা প্লাস একটা মাইনাস, এরকম সব আছে। যাই হোক, তো এই কারণেই একটা পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ কিন্তু চলতে থাকে। তো এইটাকে আমরা বলছি বিচলন বেগ। তো এবারে আমরা দেখবো তাহলে বিচলন বেগের কারণে তড়িৎ প্রবাহ, আচ্ছা আমরা, আমার মনে হয় এই পর্যন্ত আলোচনাটাকে আমরা সীমাবদ্ধ রেখে এরপরে আমরা আরেকটি অন্য বিষয়ে আলোচনা করার পর আমরা আবার এই বিষয়ে ফিরে আসবো। তাহলে আজকের ক্লাস আমি
এখানেই শেষ করলাম। ওকে।